তবে আজকের বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। ক্যাপশনে দেখতে পেরেছেন, আমি কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, যে অসচেতনতার কারণে যে প্রবাসীগুলো আমরা ফেঁসে যাচ্ছি, সেটার জন্য আমাদেরকে কি করণীয় আর আমরা কিভাবে সচেতন থাকতে পারি। আর যারা অসচেতনতার কারণে যে সকল লোকেরা বিভিন্ন জেলখানাতে বন্দী আছেন, ফেঁসে গিয়েছেন, প্রবাস জীবন ধ্বংস হয়েছে, তার কিছু উদাহরণ তুলে ধরব। আমরা প্রবাসে এসেছি প্রবাস জীবনকে সুন্দর করার জন্য, তাই না? প্রবাস জীবনকে সুন্দর করার জন্য। সো যখনই আমরা প্রবাসে আসি, আলিনজি বাবাল আছে, যখনই আমরা প্রবাসে আসি, আসার পরে বিভিন্ন লোকের সঙ্গ আমাদেরকে পেতে হয়। কারণ যখনই আমরা এক দেশ থেকে আরেক দেশে আসি, তখন আমাদের অনেক নতুন নতুন বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই হয়ে যায়। তবে কিছু বন্ধু বান্ধবের কারণে আপনার প্রবাস জীবনটা ধ্বংসের মুখে চলে যায়, আর কিছু বন্ধু বান্ধবের কারণে আপনি আবার কিন্তু নিজেকে প্রবাস জীবনটা সুন্দর করতে পারেন। আমাদের জানা মতে তার মেইন কারণ দেখেছি আমরা, সবচেয়ে যে বড় কারণটি হলো কোনো না কোনো বন্ধুর মাধ্যমে, কোনো না কোনো সঙ্গীর মাধ্যমে সে ফেঁসে গিয়েছে, কেউ না কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে, এবং সে কোনো না কোনো জায়গায় এমন কোনো কাজ করছে, সে কোনো না কোনো মানুষের কারণে, কোনো না কোনো মানুষের সহযোগিতা নিয়ে, সঙ্গ দিয়ে সে এইসব কাজগুলো করে যাচ্ছে। বিশেষ করে সচেতন থাকা প্রতিটি মানুষের কিন্তু দরকার। আমরা সচেতন নাই বিদায় আমরা আমাদের কেমনে বিক্রি হয়ে যায় মানুষের কাছে। এই একজন বুদ্ধি দিল, ভাই তুমি 100 দিনারে কাজ করতেছো, 100 দিনার বা 80 দিনার দিয়ে আপনার কি হবে, চলো আমার সাথে, আমরা যে কাজটা করতেছি সেখানে অনেক টাকা কামাইতে পারবা, অনেক ইনকাম করতে পারবা, অনেক কিছু করতে পারবা। কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে যে সে কোনো না কোনো কারণে, এই দেশের আইন লঙ্ঘন করার কারণে জেলখানাতে চলে গিয়েছে, পথে কয়েক মাস সাজা কেটে বাংলাদেশে চলে যেতে হয়েছে। অনেকেই টাকা পয়সা ইনভেস্ট করেন বিভিন্ন অপকর্ম, যারা বিভিন্ন খারাপ ব্যবসাতে বেশি টাকা ইনকাম করার জন্য। কিছুদিন পরে দেখা যায় যে যে পুঁজি সেখানে খাটিয়েছেন সেটাও গিয়েছে, নিজের জীবনের প্রবাস জীবনটাও ধ্বংস হয়েছে। এই ধরনের অনেক উদাহরণ আমাদের কাছে আছে। যাই হোক, আমি একটি একটি করে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব। এই বিষয়গুলো যারা লাইভে অ্যাটেন্ড করেছেন তারা বুঝতে পারবেন, অবশ্যই সত্য মিথ্যা আপনারা যাচাই করতে পারবেন, এবং আমি আশা করব যে লাইভটি শেয়ার করবেন যাতে করে অন্যান্য মানুষরাও সে বিষয়গুলো জানতে পারে। অল্প সহজেই ইনকাম করার জন্য আমরা সবাই কিন্তু চেষ্টা করি সহজে যাতে আমরা ইনকাম করতে পারি, কিন্তু কিছু বিষয় আছে যে সহজে ইনকাম করতে গিয়ে আপনার জীবনটাই ধ্বংসের মুখে পড়ে যায়। যেমন একটা উদাহরণ দেই, বাংলাদেশ থেকে আসতেছেন, হঠাৎ করে আপনার এক বাহরাইন প্রবাসী ফোন করে বলল যে ভাই, আপনি তো বাহরাইনে যাচ্ছেন, বা আপনি দুবাই যাচ্ছেন, সৌদি আরবে যাচ্ছেন, ওমানে যাচ্ছেন, আপনাকে আমি কিছু জিনিস দেব, যদি আপনি আমার ফ্রেন্ডকে দিতে পারেন, আপনাকে আমি বাংলার 1 লক্ষ টাকা অথবা 50,000 টাকা দিয়ে দিব, অথবা আপনার টিকিট দিয়ে দিব, অথবা আপনি কোনো দেশ থেকে বাংলাদেশে যাচ্ছেন, আপনাকে বললো যে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু লোক বললো যে ভাই, আপনার টিকিটের টাকাটা আমি দিয়ে দিব, আমার কিছু জিনিসপত্র আছে, সেটা যদি আপনি বাংলাদেশে নিতে পারেন। তখন আপনি বছরের পর বছর এখানে প্রবাসী থেকে অনেকেই আছে, টিকিটের টাকাটা জমানো কিন্তু তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়।
যখন এই অফারটা পায় তখন সে খুশি হয় এবং সেটা করার চেষ্টা করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিনিসপত্র না, মানে আপনি 40 কেজি বা 35 কেজি নিতে পারবেন আপনার পরিবারের জন্য জিনিসপত্র কিনে, সেটা হয়তোবা আপনার জন্য আরেকজনের 20 কেজি জিনিস নেবেন, আপনার হয়তোবা সেটাতে আপনি যাচ্ছেন না, কিন্তু সে বলবে না ওজনের কোনো জিনিস না, সেটা আপনার পকেটেই করে নিতে পারবেন, পকেটেই করে নিতে পারবেন। মানে আপনাকে দরে দিল স্বর্ণের টুকরা, স্বর্ণের বিস্কিট, বললো ভাই আপনাকে আমি 4-5টা স্বর্ণের বিস্কিট দেব, এগুলো আপনি বাংলাদেশে আমার লোক আপনার কাছ থেকে সংগ্রহ করে নিবে, এগুলো তো পকেটেই করে নিতে পারতেছেন, দিস ওয়ে দ্যাট ওয়ে, বাস বলে আপনাকে টিকিটের টাকা দিয়ে দিল, আর আপনি এগ্রি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। তখন কি হলো, আপনি যখন সেই স্বর্ণের টুকরা নিয়ে, বিস্কিট নিয়ে এয়ারপোর্টে গেলেন, হয়তো আপনি বাংলাদেশ এয়ারপোর্টে ধরা পড়েছেন, অথবা এখানে বাহরাইন এয়ারপোর্টে ধরা পড়েছে। যখনই ধরা পড়বেন তখন আপনি আর দেশেও যেতে পারছেন না, আপনাকে বিভিন্ন জবাবদিহিতা দিতে হবে, এবং আপনার কাছে যে জিনিসটা পাওয়া গিয়েছে সেটা কিন্তু আপনাকেই জবাবদিহিতা করতে হবে। আপনি যতই বলেন এটা আমার না, এটা অমুকের তমুকের, সেটা কোনোভাবেই আইনকে আপনি বোঝাতে পারবেন না। আচ্ছা, আরেকটি হচ্ছে আপনার এই যে আপনার বাংলাদেশ থেকে আসার সময় আপনাকে 20-30 হাজার টাকা 50 হাজার টাকা ধরে দিল, বললো ভাই আমার একটা জিনিস আছে, আমার আত্মীয় স্বজন ফ্রেন্ডের কাছে পৌঁছে দিবেন। আপনি না বুঝে না জেনে সেই জিনিসটা নিয়ে আসলেন, কিন্তু সেখানের মধ্যে আপনাকে ঢুকে দিয়েছে গাঁজা, ইয়াবা অথবা বিভিন্ন নেশাদ্রব্য, যেগুলো এখানে তারা পাচার করার চেষ্টা করেছে। যখনই আপনি এয়ারপোর্টগুলোতে আসলেন, আসার পরে দেখা যাচ্ছে যে আপনি ধরা পড়ে গেলেন। গত কিছুদিন আগে সৌদি আরবে ধরা পড়েছেন একজন। বাহরাইনের প্রতিনিয়তই এরকম ঘটনা ঘটতেছে, বাংলাদেশিরা আসার সময় এয়ারপোর্টে ধরা পড়তেছেন। বিভিন্ন কৌশলে আপনাকে একটা কাঁঠাল ধরে দিয়ে দিল, একটা কাঁঠাল, তো সেই কাঁঠালের মধ্যে কিন্তু ভিতরে কোনো কিছুই নাই, সব গাঁজা। আপনাকে একটা ছবির ফ্রেম দিয়ে দিল, সেটার ভিতরেও গাঁজা। এরকম যেগুলো ধরা পড়ছে আর কি, সেগুলো বলতে, সেটা জুতার মধ্যে, জুতার শোলের মধ্যে, সেটাও গাঁজা। আপনার মিষ্টির কার্টনের ভিতরেও গাঁজা, যেগুলো ধরা পড়েছে সেটা আমরা বলতেছি। খাতা, একটা বন্ধু তার বন্ধুকে বা আত্মীয় স্বজনকে খাতা দিতেছে, খাতা সেলাই করে দিয়েছে গাঁজা দিয়া ভিতরে। এগুলা যা ধরা পড়েছে আর কি। এরপরে আরো অনেক পদ্ধতি আছে, সেটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে যে অনেকেই বাংলাদেশ থেকে বিভিন্ন জিনিসপত্র এক্সপোর্ট করেন, মানে জাহাজে এই যে ভেজিটেবল বা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসেন, সেখানেও অনেক ঘটনা ঘটেছে। যেমন বিভিন্ন জিনিসের মধ্যে কিন্তু তারা ওই গাঁজা বা ইয়াবা পাচার করার চেষ্টা করেছে বা করতেছে। এসব অনেক বিষয় কিন্তু আমাদের জানা আছে, যেগুলো ধরা পড়েছে। যেগুলো ধরা পড়ে নাই সেটা তো আর আমরা বলতে পারবো না। তো ধরা যখন পড়বেন তখন কি হবে, ধরা পড়লে আচারের মধ্যেও আচারের মধ্যে আচারের ডাব্বা দিচ্ছে, ডাব্বার ভিতরে সব গাঁজা। রান্না করা গুস্তর হাড়ের মধ্যে সব ইয়াবা গাঁজা ঢুকে দিয়েছে কৌশলে। এইসব অনেক পদ্ধতি তারা ব্যবহার করে, যেগুলা আপনি কখনো চিন্তা করতে পারবেন না যে একটা এত বড় একটা অপরাধের বিষয়গুলো তারা এইভাবে কৌশলে আপনার মাধ্যমে পাচার করার চেষ্টা করতেছে। এইসব বিষয়গুলো কিন্তু কি হয়, আপনার জীবনকে ধ্বংস করে দেয়। আপনাকে একটু সচেতন থাকলেই কিন্তু আপনি এই বিষয়গুলো আপনি জড়িত হবেন না। কিন্তু আপনি সাময়িক কিছু টাকার জন্য নিজেকে কি করতেছেন, ধ্বংসের মুখে ফেলে দিচ্ছেন। সো এইসব বিষয় থেকে অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে। কোনোভাবেই কারো জিনিসপত্র না নেওয়া যাবে, না নিয়ে আসবেন, এইসব বিষয়ে সচেতন থাকবেন। আরো কিছু বিষয় আছে এখানে।
অনেকেই অনেকের সাথে দুশ্মনী করে একজন আরেকজনকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই বিষয়গুলো যেমন আপনার একটা দোকান আছে, সেই দোকানে কোনো একটা জিনিস রেখে যাবে, আপনি প্রত্যেকটা দোকানে ক্যামেরা রাখবেন। যারা এখানে দোকানে চাকরি করেন বা নিজস্ব ব্যবসা করেন, ক্যামেরা যেন থাকে। দেখবেন যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে রফাতে, কয়েক বছর আগে। এই মোবাইল দোকান নাকি দোকান ছিল, একটা দোকান ছিল, একটা মোবাইলের কার্টন বললো, ভাই আমার এই মোবাইলটা আপনার কাছে একটু সময় রাখতেছি, পরবর্তীতে এসে নিয়ে যেতেছি, আমার একটা কাজ আছে, কাজ সেরে আসতেছি। কিছুক্ষণ পরে দেখা যায় যে আইন শৃঙ্খলা বাহিনী এসে ওই কার্টন থেকে গাঁজা পাইছে, ইয়াবা পাইছে, ধরে নিয়ে গেছে। ওনাকেও নিয়েছে, আরো মানুষকেও নিয়েছে, যারা জড়িত আছেন সবাইকে ধরেছে। তো এইসব বিষয়ে সচেতন থাকবেন, কারো জিনিসপত্র রাখবেন না। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের অনেকেই বেচারার 5-7 জন একই রুমে থাকেন আপনারা, তখন এক এক ধরনের লোক এক এক ধরনের কাজ করে। কর্মস্থলের পাশাপাশি তারা কিন্তু অনেকেই খারাপ কাজের সাথে জড়িত হতে পারে। কিন্তু সেই একজন রুম পার্টনার জড়িত থাকার কারণে আপনারা যারা রুমে আছেন সবাই কিন্তু একদিন সমস্যায় পড়ে যেতে পারেন। এটাকে বলে সচেতনতা। আপনাকে নিজেকে সচেতন থাকতে হবে। আপনি ভালো হইলে হবে না, আপনার পাশের লোকটা কি করতেছে সেটাও আপনার দেখার বিষয় আছে। পাশের রুমমেট কি কাজ করতেছে, সে কোথায় কাজ করে, কোথায় চলা আসা করে, কোথায় যাওয়া আসা করে, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে কি করতে হবে, জেনে শুনে বুঝে চলতে হবে। তো একজন রুম পার্টনার যদি সেই রুমের ভিতরে কোনো কিছু রেখে ব্যবসা করে, তার নিজস্ব একটা বক্সের মধ্যে হোক, একটা ডায়ারের মধ্যে হোক, তো এখন এখানে যখনই সে ধরা পড়বে তখন কি হবে, আপনাদের এই রুমের মধ্যে যারা আছেন সবাই কিন্তু দোষী হয়ে যাবে। অনেকগুলো বিল্ডিংয়ে কিন্তু জুয়া খেলা হয়, বিভিন্ন খারাপ আড্ডা দেওয়া হয়। তো আপনি জেনেও কিন্তু কথা বলতেছেন না, আপনার রুম পার্টনার এই খারাপ কাজ করতেছে, আপনি জেনেও আপনি বলতেছেন ও তার কাজ সে করতেছে, আমি আমারটা করতেছি। সেটার জন্য আপনি কিন্তু ফেঁসে যাবেন, সেটার জন্য আপনিও ফেঁসে যাবেন। তো আপনাকে কি করতে হবে, আপনাকে যখনই দেখবেন কোনো লোক এইসব কাজের সাথে জড়িত, একদম চুপে চুপে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে দেবেন। বলবেন যে আমি এই রুমে সিট নিয়ে থাকি, কিন্তু আমার রুমমেট এই কাজটা করে। সে যদি জানে আপনি এইসব কাজ করতেছেন, সে আপনাকে মেরে ফেলবে বা আপনাকে কোনো একটা বিপদে ফেলে দিবে। তবে কখনো বোঝানো যাবে না যে আপনি তার এই ইনফরমেশনগুলো কাউকে দিচ্ছেন। নিজেকে সচেতন করার জন্য আপনাকে অবশ্যই এদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার জানাশোনা যত ধরনের অপকর্ম যেখানে সেখানে চলতেছে সবগুলো কিন্তু আপনি বুদ্ধির সাথে, সততার সাথে, সাহসিকতার সাথে আপনাকে ডিল করতে হবে। না হয় আপনিও একদিন ফেঁসে যেতে পারেন। অথবা আপনি যদি কোনো কিছুই করতে চান না, এই রুম চেঞ্জ করে আপনি একটা ভালো মানুষের সাথে একটা সিট নিয়ে আপনি বসবাস করতে পারেন। এইসব বিষয়ে যদি আমরা নিজেরা সচেতন না হয়ে যাই, তাহলে আপনিও পেশে যাবেন, রুমমেটও পেশে যাবে, আরো মানুষ কিন্তু পেশে যাবে, দেশের ভাবমূর্তি নষ্ট হবে। আপনারা দেখেছেন, আমরা কোনো এক সময় নিজেরা একটা জুয়েল নামের একটা ছেলে, আমরা তাকে কাছ থেকে গাঁজা দিয়ে দিয়েছিল বাংলাদেশ থেকে, সেটা ধরা পড়ে নাই। রুমে আসার পরে আমাদের কাছে নিয়ে এসেছিল, আমরা এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী হস্তান্তর করে তারপরে সে কিন্তু পুরস্কার পেয়েছে। এ দেশের গভর্নমেন্ট তাকে 250 দিনার 300 দিনারের মতো পুরস্কার করেছেন। সো আপনি যখন একটা খারাপ লোকের বিষয়টা তথ্য তাদের সরকারকে দেবেন, তখন সরকার আপনাকে পুরস্কৃত করবে। তবে কাউকে ফাঁসিয়ে নয়, কাউকে অনেকে আছে তারা নিজেদেরকে নিজেরা একজন আরেকজনকে ফাঁসিয়ে দেয়, সেটা থেকে দূরে থাকবেন। সঠিকভাবে তদন্ত নিয়ে যদি কোনো লোক এসব কাজের সাথে জড়িত থাকে, আমাদের সহযোগিতাও নিতে পারেন। আমরা সহযোগিতা করব আপনাদেরকে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, বিষয়টা সঠিকভাবে তথ্য তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যে কোনো কেউ কাজ করতে পারে। সো এইসব সচেতনতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। এটা হচ্ছে আপনার জীবনকে ধ্বংস করে দেওয়ার একটা পদ্ধতি। সো সেখান থেকে আপনাকে দূরে চলে আসতে হবে। আরো অনেক সচেতনতা আমাদেরকে অবলম্বন করতে হবে। গত কিছুদিন আগে এটা বিশেষ একটা কথা, সেগুলো আপনাদের জানার দরকার। আমরা যেহেতু এখানে অনেকেই ফ্রি ভিসায় কাজ করি, অনেকেই আমরা ফ্রি ভিসায় কাজ করি,
তো সেই জায়গাতে ফ্রি ভিসাতে অনেকেই সমস্যাগুলো, আমি একটা সমস্যা, একটা কেস আমাদের কাছে আছে, সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি যাতে করে আপনারা সচেতন হতে পারেন। একজন মানুষ কাজে যাবে, যেমন আলদাসমা বা বিভিন্ন জায়গাতে যারা কর্মস্থলে যেতে চায় তারা দাঁড়িয়ে থাকে। যখনই একটি গাড়ি আসে তখন সবাই গিয়ে কি বলে, আমি কাজে যাব, আমি কাজে যাচ্ছি, আমাকে কাজে নেও। এই ধরনের অনেকগুলো স্টেশন আছে। তো একটা লোকের আমি ঘটনা বর্ণনা করতেছি, যেটাতে আপনাদের অনেক শিক্ষা হয়ে থাকবে। একটা লোককে একটা আরবি বা যে কোনো একজনে তাকে কাজে নিয়ে গিয়েছে, বলছে এই বিল্ডিং থেকে এই রডগুলো ভেঙে আমাকে দিতে হবে আর কি, আমার এই কাজের জন্য। তখন সে কাজে গিয়েছে, সে গিয়ে একটা বিল্ডিং এর ভিতরে ঢুকে দিয়েছে ওনাকে। সে কাজ করতেছিল, হঠাৎ করে দেখা যায় পুলিশ এসে তাকে ধরে নিয়ে গিয়েছে। পুলিশ এসে ধরে নিয়ে যাওয়ার পরে বলতেছে যে তুমি এই গড় থেকে এইসব কাজ কেন করতেছো? তো বললো আমাকে তো একজন কাজে লাগিয়ে গিয়েছে। ও কিন্তু যে গড়ে, পুরাতন একটা গড়ে ভেঙে রড বাহির করা জন্য যে কাজটা দিয়েছে, যে লোকটা তাকে কাজে লাগিয়েছে, সেই লোক সে দেখছে যে ওই জায়গা থেকে এই কাজটা করে যে রড নিয়ে এসে সে অন্য জায়গায় বিক্রি করবে। এটা কিন্তু তার বাসা না, অন্য একটা বাসাতে সে কাজে লাগিয়ে দিয়েছে। এবং লাস্ট মুহূর্তে ধরা পড়ছে কে? আমাদের দেশের ভাই, যিনি কাজে গিয়েছিল, সে ধরা পড়ছে, এখনো সে জেলে আছে। বিষয়টা বুঝতে পেরেছেন কত বড় জটিলতা? সো আপনি যখন কাজে যাবেন ফ্রি ভিসায়, এই যে ফ্রি ভিসার মানে কি, ফ্রি ভিসায় যে কত সমস্যা আনতে পারে আপনারা নিজেই জানেন না। আপনি যখন একটা কর্মস্থলে একটা জায়গাতে থাকবেন সেই বিষয়ে, তখন আপনার কোনো টেনশন থাকবে না। এখন আপনি প্রতিদিন ডেইলি রুজে কাজ করতেছেন, কোথায় কে কাজে নিয়ে যাইতেছে, কার কাজে কে করাইতেছে, সেটা কিন্তু আপনি জানেন না। সো আপনি যে কোনো এক জায়গায় গিয়ে বললো এই জন্য প্রত্যেকটা কাজে যাওয়ার আগে একদিনের জন্যই যদি আপনি যান, একটা এগ্রিমেন্ট করে নেবেন, কে আপনাকে কাজে নিতেছে, কেন কাজে নিতেছে, কি কাজ করাবে। আপনার একটা দিনের জন্যই, আপনার একটা দিনের কাজের জন্যই হয়তো আপনার লাইফ ধ্বংস হয়ে যেতে পারে। একটা দিনের কাজের জন্য আপনার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। তো আপনি সচেতন না থাকার কারণে কি হচ্ছে, আপনাকে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে যেতে হচ্ছে। তো আপনি একদিনের জন্য কাজে গেলেও এগ্রিমেন্ট করবেন যে আমি এই কাজটা এগ্রিমেন্ট একদিনের জন্য করতেছি, এই ভালো করে সুন্দরভাবে লিখে একটা সাদা কাগজই হোক এগ্রিমেন্ট করে নেবেন যে আমি এই কাজ করতেছি, এত টাকা, এই কাজ আমার করতে হবে, আমার কাজের পরে আমাকে এত টাকা দিতে হবে। তখন আপনার কাছে একটা প্রুফ থাকলো যে আপনি একটা জায়গাতে কাজ করতেছেন, যদিও ফ্রি ভিসায় কাজ করেন, তারপরে একটা ডকুমেন্ট তো থাকবে ফ্রি ভিসায় কাজ করতেছেন। সেটা অপরাধ এলএমআর সেক্টরের জন্য আইন বিরোধী। তবে থানা তো আর এসব দেখবে না, থানা দেখবে আপনি যে কাজটা করতেছেন, কেন করতেছেন, কেন কে নিয়ে আসছে। আপনি যদি সঠিক প্রমাণ না দিতে পারেন তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন। বিষয়গুলো অনেক অনেক জটিল। সেগুলো যদি আপনারা চিন্তা ভাবনা না করেন, সঠিকভাবে মানে তথ্যপাত্র ছাড়া আপনারা কাজ করেন, তাহলে একদিন সমস্যার মধ্যে পড়ে যেতে হবে। এইসব সচেতন থাকা দরকার। আপনি জেনে না জেনে কোথায় কাজে চলে গেলেন একদিনের জন্য, গিয়ে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাচ্ছেন। আপনার কাজটাই অবৈধ। প্রথম আপনি ফ্রি ভিসায় যাচ্ছেন, কিন্তু ওর কর্মস্থলে ওর কাজের সাথে ভিসার সাথে কোনো মিল নাই। দ্বিতীয় হচ্ছে আপনি এমন একটা জায়গাতে আপনাকে নিয়ে কাজে লাগাচ্ছে, সো আপনি জানেন না এটা কার কাজ করতেছেন। এইসব বিষয়ে সবাইকে সচেতন করতে হবে, লাইভ এই কথাগুলো শেয়ার করতে হবে। এটা হলো সচেতনতা না থাকার কারণেই আমাদের এই অবস্থা। আমরা কিন্তু জানি না আমাদের কি হচ্ছে, আমরা কি করতে যাচ্ছি, কিছুই আমরা জানি না বুঝি আমাদের কিন্তু অনেক সমস্যায় পড়ে যেতে হচ্ছে। আরো অনেক বিষয় আছে, আমি সবসময় আপনাদেরকে কথা বলি। আমাদের হাঁটার স্টাইল, আমাদের কাপড়ের স্টাইল, আমরা যখন মার্কেটে চলাফেরা করি, আমরা বিদেশে এসেছি, আমরা অন্ততপক্ষে একটু সুন্দরভাবে চলাফেরার চেষ্টা করা দরকার। একটু কাপড় চোপড় ফিটফাট করে, যে কোনো জায়গায় নাকের মধ্যে আঙুল ঢুকাই দিলেন, আরেকজনে কফি শপে বসে কফি খাইতেছে, আপনি হাত ঢুকাই দিলেন নাকের মধ্যে, আবার এই আঙ্গুল আবার মুখের মধ্যে ঢুকাই দিতেছেন। অন্য জাতি কিন্তু দেখে আমাদেরকে একটা
অবহেলা বা ঘৃণিত চোখে দেখবে। এইসব বিষয়ে সচেতন হতে হবে আমাদের। কোনো একটা মহলে গিয়েছেন, সিপ মল বলেন, আপনার অ্যাভিনিউ সেন্টারে বলেন, লুলু হাইপার মার্কেটে বলেন, বড় বড় মার্কেটগুলোতে আপনি গিয়েছেন, তখন আপনার একটা পরিবেশ দরকার যে সেখানে ইন্টারন্যাশনাল একটা দেশে সব দেশের মানুষ আছে, সব জায়গাতে এখানে সব দেশের সব জায়গার মানুষ বসবাস করে। তো সেই জায়গাগুলোতে আমি যেন একটু গুছিয়ে গাছিয়ে একটু ভালো কাপড়, ভালো জুতা, একটু কাপড়টা একটু লন্ড্রি করে ইস্ত্রি করে এইসব কিছু একটু সুন্দর সুন্দর হয়ে যদি আপনি একটু বাইর হন, একটু ভালো হবে। যেমন আপনাকে নিয়ে কেউ সমালোচনা করবে না। আরো অনেক উপকারের দিক আছে। দেখছেন না আপনার এই বাংলাদেশের অনেক নিউজে দেখেন না যে এই আমেরিকা থেকে, লন্ডন থেকে, মেক্সিকো থেকে, বিভিন্ন দেশ থেকে ফেসবুকে ভালোবাসা হয়ে লোক দেশে চলে আসছে, মানে আপনার বাংলাদেশে এসে বিয়ে করতেছে। তো আপনি যদি একটু ফিটফাট হয়ে চলেন, এখানে বিভিন্ন দেশের পুরুষ মহিলা আছে, বলা যায় না কোনো এক সময় আমেরিকান এক মহিলার চোখে পড়ে যেতে পারেন, সে আপনাকে লাভ করে নিতে পারে, বিয়ে করে নিতে পারে, অনেক কিছু আছে। তো সেটা থেকেও বঞ্চিত হলেন না। পরিবেশও ঠিক থাকলো, আবার দেখা যাচ্ছে যে স্বপ্নহীন একটা বিষয় হয়ে ঘটে যেতে পারে যেটা আপনি কখনো স্বপ্ন দেখেন না। তো সেই বিষয়গুলো তো মানে আমাদেরকে করা দরকার। একটা পাবলিক বাসে উঠেছেন, সেখানে বাসের পরিবেশটা আপনারা যেন সুন্দর পরিবেশ ঠিক রাখার জন্য যেখানে মহিলারা বসছে সেখানে বসবেন না, একটু দূরে বসবেন, একটু কাপড় চোপড় ভালো, একটু সুগন্ধি ব্যবহার করবেন। পাশাপাশি আপনার মনে করেন একটু বাস স্টপে বসেছেন, সেখানে বিসিডিসি খায়া সব টিস্যু মিশু কিছু দিয়া বা কইরা আরো 5-7 জনের ডিস্টার্ব করতেছেন, এইসব করা থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। সব সময় কিন্তু নিজেকে সচেতন রাখতে হবে বিভিন্ন বিষয়ে, বুঝছেন? আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, সেই কোম্পানিতে বিভিন্ন দেশের মানুষ আছে। তো সেই বিষয়ে বিভিন্ন দেশের মানুষ থাকা অবস্থায় আপনার কি সেই বিভিন্ন দেশের পরিবেশটা আপনাকে ফলো করতে হবে, যে তারা কিভাবে চলে, আপনাকে সেভাবে চলতে হবে। আমরা যদিও আপনার গরিব দেশের মানুষ, আমাদের দেশ কি গরিব নাকি? আমাদের দেশের কত বড় বড় ব্যবসায়ী আছে, কত বড় বড় আপনার লোক আছে, অর্থের মালিক আছে। আমরা শুধু কি এখানে আসলাম, আসার সাথে সাথে আমরা গরিব হয়ে গেলাম? না, আমরা কাজ করি, আমরা গরিব না। চুরি করি না, চুরি করলে বদনাম, কাজ করলে তো আর বদনামি না। আমরা কাজ করে খাই, তো এর জন্য কি আমাদেরকে একটু পরিবেশ বজায় রেখে চলা যাবে না? অবশ্যই পরিবেশ বজায় রেখে চলতে পারবো, তবে আমাদেরকে কি করতে হবে? সচেতন হতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে। নিজের প্রবাস জীবনকে সুন্দর করার জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, সচেতনতার অবলম্বন করতে হবে। সবাই ভালো থাকবেন, লাইভটি শেয়ার করবেন, সবাই যেন কথাগুলো বুঝে, জানে এবং মানার চেষ্টা করে। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। একজনে কমেন্ট করেছে, আমি ভাই আগে কোম্পানিতে ছিলাম, কোম্পানি থেকে হাউস বিষয়ের জন্য আসছি, এখন আমি কি হাউস